হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের এএনএম জিএনএম 2024-এর জন্য ম্যাথামেটিক্স ক্লাস পার্ট 3 এসে গেছে। এই সেটের কোশ্চেনগুলো অন্যান্য সেটের মতনই খুব ইম্পর্টেন্ট হবে। তোমাদের যে টাইপের কোশ্চেন এএনএম জিএনএমে আসে সেই টাইপের কোশ্চেনের ওপরেই, সেই টাইপের সিলেবাসের ওপরেই কিন্তু এই ম্যাথের সেটটি করা হয়েছে। তো তোমরা মন দিয়ে সকলে ক্লাসটি করবে। অন্যান্য ক্লাসগুলোর মতন এটা শুধু দেখলে হবে না, ম্যাথ ক্লাস প্র্যাকটিস করতে হবে, তাই খাতা নিয়ে বসবে। প্রত্যেকটি অঙ্ক আসবে স্ক্রিনে, আর তোমরা পজ করবে, পজ করে নিজে অঙ্কটা করার চেষ্টা করবে, দেখবে অ্যান্সার মিলছে কিনা। আর যারা যারা পারছো না তাদের অবশ্যই দেখিয়ে দেওয়া হবে। ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা আমাদের কমফোর্ট স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিও, তাহলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবে, অবশ্যই ভিডিওর শেষেই লাইক করবে। যদি পুরো ভিডিওটি ভালো লাগে তবেই তোমরা লাইক করবে। আর কমেন্ট বক্সে জানাবে যে কতগুলো তোমাদের ঠিক হলো। পরীক্ষার আর কিছুদিন বাকি, তো আমি আশা করব তোমরা মন দিয়ে ক্লাসটি করবে। তোমাদের এই চ্যানেলে ক্লাস করলে কোনো রূপে সময় নষ্ট হবে না, এতটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। প্রত্যেকটি কোশ্চেন খুব বেছে বেছে নেওয়া হয়েছে, তাই তোমরা মন দিয়ে ক্লাসটি করবে, তোমাদের হেল্পফুল অবশ্যই হবে। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে এই সেটগুলো, কোশ্চেনের সেটগুলো অ্যান্সার সহ তোমরা পেয়ে যাবে। সেখানে ডিসকাশন গ্রুপও আছে টেলিগ্রামে, সেই ডিসকাশন গ্রুপে তোমরা ডিসকাস করতে পারো তোমাদের কোশ্চেনগুলো। সেই কোশ্চেনগুলোর অ্যান্সার টিচার্সরা সেখানে তোমাদের দিয়ে দেবে। অথবা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে, যাদের টেলিগ্রাম নেই তারা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারো, সেখানেও সেমভাবে তোমরা তোমাদের কোশ্চেন রাখতে পারো, কিংবা পরবর্তীতে কী টপিকে তোমাদের ক্লাস চাই সেটা তোমরা জানাতে পারো। এই সবগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট সেকশনেও পেয়ে যাবে, আবার এই ভিডিওটির বা যে কোনো ভিডিওর ডেসক্রিপশন বক্সেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো সেখানে জয়েন করো আর তোমাদের প্রবলেম আমাদের জানাও। তো আজকের ভিডিও শুরু করা যাক দেরি না করে। ফার্স্ট কোশ্চেন তোমাদের দেওয়া আছে, যদি 481*673 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয় তবে স্টার স্থানীয় সংখ্যাটি কি হবে? মানে এই স্টার যেখানে বসেছে, এই স্টারের জায়গায় কোন সংখ্যাটি বসালে পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো, বিভাজ্যের নিয়ম আছে, 2 থেকে একদম 10 পর্যন্ত বিভাজ্যের নিয়ম আছে। 10 যেরকম আমরা বুঝি, কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে তাহলে সেটাকে 10 দিয়ে ভাগ করা যায়। আর একই রকমভাবে কোনো সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে, যেরকম 0, 2, 4, 6, 8, এই সংখ্যাগুলো যদি থাকে তাহলে 2 দিয়ে ভাগ করা যায়। আবার 6 দিয়ে তখন ভাগ করা যায় যদি কোনো সংখ্যাকে 3 দিয়ে আর 2 দিয়ে, দুটো সংখ্যা দিয়েই ভাগ করা যায়, তবে এমন সংখ্যাকে 6 দিয়েও ভাগ করা যায়। ঠিক আছে, এরকম কিন্তু নিয়ম আছে। নিয়মের যদি পুরো একটা চার্ট তোমাদের চাই তাহলে সেই চার্টও আমরা বানিয়ে দেব। তোমরা শুধু আমাদের কমেন্ট বক্সে জানাবে, অথবা আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জানাবে। তো ঠিক আছে, এখানে বলেছে 9 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 9 দ্বারা বিভাজ্যের যে নিয়ম তোমাদের জানিয়ে রাখি, তোমরা কি করবে, তোমরা নাম্বারগুলোকে যোগ করে দেবে যা যা আছে। দেখো এখানে কত আছে, 481, আর কত আছে 673। তো এখানকার মধ্যে 4 প্লাস 8 প্লাস 1 প্লাস, এখানে স্টারটাকে এক্স ধরে নিলাম, প্লাস 6 প্লাস 7 প্লাস 3, এইভাবে করব। এখানে মুছে দিই এগুলো। আচ্ছা, তো প্লাস করলে দেখা যাচ্ছে যে এখানে 4, 8, 12 আর 1 13, 13 আর 6 19, 19 আর 7 26, 26 আর 3 29 হয়ে যায়। আমাদের প্লাস এক্স ছিল, তাই তো? আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে এই যে প্লাস করার যে পরে যেটা আসবে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে, মানে এটাকে 9 দ্বারা ভাগ করা যাবে। তো দেখো, 29কে 9 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 29-এর আশেপাশে কোন নাম্বার আছে যেটাকে 9 দিয়ে ভাগ করা যায়? তো আমরা যদি দেখি 29-এর পরে কত আসে, 30, তারপর 31, 32। আমরা যদি 9-এর ঘরের নামতায় দেখি তাহলে দেখতে পাবো 3 নং 27, 27 তো এটার থেকে ছোট নাম্বার, 27-এর থেকে বড় যদি করি তাহলে 4 নং 36। তো নেক্সট যেটা নাম্বার আসে সেটা আসে 36। তাহলে দেখো 29 আছে, সেটাকে কত বানাতে হবে, 36 বানাতে হবে। 36 বানালে আমাদের প্লাস করতে হচ্ছে 7, তাহলে এই স্টার মার্কে 7 বসবে। কি করে করব, 9 দ্বারা যদি বিভাজ্য করতে হয় তাহলে আমরা সবগুলো নাম্বারকে একে অপরের সাথে যোগ করে দেব। যোগ করে দেখব যে আর কত যোগ করলে সেখানে 9 দ্বারা ওই নাম্বারটাকে ভাগ করা যাচ্ছে। এখানে 29 ছিল, যদি 7 প্লাস করি তাহলে 36 হয়ে যায়, যেটা কি 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা ভাগ করা যায় সেটাকে। তো তাহলে এখানে 7টাই হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, তার মানে স্টার মার্কে 7 বসবে। ঠিক আছে,
নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে দুটি সংখ্যার যোগফল 10 এবং তাদের গুণফল 21 হলে সংখ্যা দুটির অন্তর কত? এই টাইপের অঙ্ক, যে টাইপের অঙ্কতে দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকবে, গুণফল দেওয়া থাকবে, আমরা সরাসরি আমাদের সূত্রে চলে যাব। বীজগাণিতিক যে সূত্রগুলো ছিল, আমরা কি পড়েছিলাম? a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হয়? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? তো এখানে দেখো, আমরা যদি দেখি এই সূত্রে, তাহলে a প্লাস বি এর মান আমরা কিন্তু জানি। আমরা যদি a একটা সংখ্যা আর b আরেকটা সংখ্যা ধরে নেই, তাহলে দেখো a প্লাস বি মানে কি? দুটি সংখ্যার যোগফল। তো এখানে আমরা কি করব? a প্লাস বি মানে হলো 10, তার উপরে কত ছিল? হোল স্কোয়ার ছিল। ইকুয়াল টু দেখো কত আসছে? a স্কোয়ার আর বি স্কোয়ারের মান আমরা জানি না, কারণ সংখ্যা দুটির বর্গ, প্রথম সংখ্যার বর্গ কত হবে, দ্বিতীয় সংখ্যার বর্গ কত হবে, সেটা আমরা জানি না। কিন্তু আমরা কি জানি? তাদের গুণফল জানি। তাহলে একটি সংখ্যা যদি এস এ হয়, আরেকটি সংখ্যা যদি বি হয়, তাহলে তাদের গুণফলটা কত হবে? এ বি হবে না? তাহলে এ বি এর মানটা কত? 21। তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু কত লিখতে পারি? এ বি এর মান হলো 21। তাহলে এখান থেকে এসে যাচ্ছে 100 ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, এখানে ইন্টু করলে আসে 42। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমাদের কত এসছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমাদের চলে আসছে যে 100 থেকে 42 মাইনাস করে দিলে আসে 58। ঠিক আছে? কিন্তু আমাদের চেয়েছে কি দেখো? সংখ্যা দুটির অন্তর চেয়েছে। অন্তর মানে কি? বিয়োগফলটা। সংখ্যা দুটির অন্তর মানে বিয়োগফলটা চেয়েছে। তো এখানে তো আমরা বিয়োগফল পাচ্ছি না, আমরা কি পাচ্ছি? দুটি সংখ্যা দুটির প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার বর্গের সমষ্টি পাচ্ছি, বর্গের যোগফলটা পাচ্ছি। তো এখান থেকে আমরা সূত্র যেটা বের করব, দেখো আমি এটা মুছে দিই। হ্যাঁ, তো এখানে দেখো আমরা কি করতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা যেটা সূত্র পড়েছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা সূত্র কি পড়েছিলাম? যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab হয়। আর একটা সূত্র হয় এটার, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানকার মতো দেখো, আমরা যদি সংখ্যা দুটির অন্তর বের করতে চাই, তাহলে এখানে আমরা পাচ্ছি a মাইনাস বি, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 58। তাই তো? দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকেই আমরা এটা লিখলাম, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখান থেকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার রেখে দিলাম, এ মাইনাস বি তার হোল স্কোয়ার রেখে দিলাম, কারণ এটার মান আমরা জানি না। ইকুয়াল টু দেখো 2ab মান আমরা আগেও করেছি, 2ab মান এখানে দেখো ছিল কত এসেছিল? 42 এসেছিল। তাহলে 58, আর এই যে 2ab এটাকে আমরা এই সাইডে নিয়ে গেলাম মাইনাস 42 হিসেবে। 58-এর থেকে 42 মাইনাস করলে এসে যাবে 16। তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার যদি করি, তাহলে আসে 16। তাহলে আমরা লিখতে পারি না যে এ মাইনাস বি মানেই 4? 16 মানেই তো 4 এর স্কোয়ার, তাই তো? তাহলে এ মাইনাস বি এর স্কোয়ার মানে হলো 4 এর স্কোয়ার, তার মানে এ মাইনাস বি মানে হলো 4। তার মানে এ মাইনাস বি, দেখো এ মাইনাস বি হলো সংখ্যা দুটির অন্তর, মানে তাদের বিয়োগফল। তাহলে অ্যান্সার এসে গেল 4। তাহলে এ নাম্বার অপশন তোমাদের এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। দুটো সূত্র আমাদের এখানে লাগছে, একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার, যেটা সূত্র হলো গিয়ে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তোমরা সকলেই জানো এটা। আর তারপর যেটা সূত্র দরকার হলো, সেটা হলো গিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, সেটা সূত্র হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, অথবা আরেকটা সূত্র হতে পারে এটার, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানকার মধ্যে যেহেতু অন্তর বের করতে বলেছে, তাই জন্য আমরা প্রথম সূত্রটা নেব, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, করলেই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে একটি 35 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে। এটা ওই হবে। এটা ওই মিশ্রণে কত লিটার জল যোগ করলে জলের পরিমাণ 12 হবে? তাহলে এখানে দেখো বলা আছে যে 35 লিটার দুধ আর জলের মিশ্রণ 10% জল আছে। তাহলে যেহেতু পার্সেন্টে বলা আছে, তাহলে আমরা বের করে নিতে পারি যে 35 লিটার দুধে 10% মানে কত? 35 লিটার দুধের 10% আমরা জানি যে 3.5 হয়, শুধু 10 দিয়ে ভাগ করলেই হয়ে যায়। তার মানে 3.5 আছে হলো গিয়ে জল। তাহলে দুধ কত আছে? মাইনাস করে দিলেই বেরিয়ে যাবে। 35 মাইনাস যদি আমরা 3.5 করে দিই, তাহলে কি দুধের পরিমাণটা বেরিয়ে যাবে। তো এখানে দুধের পরিমাণ কত আসবে? 31.5। ঠিক আছে? তাহলে জল হলো গিয়ে 3.5 আর দুধ ছিল 31.5। আগেও এইরকম একটা অঙ্ক করিয়েছি। এখানে কি বলেছে? যে
দুধ তো একই থাকবে, কিন্তু তার সাথে কি করা হবে, কত লিটার জল যোগ করা হবে। পরের যে মিশ্রণটা হবে সেটাতে দুধের পরিমাণ তো সেমই থাকবে, কিন্তু জলটাতে কিছু পরিমাণ জল আরও এক্সট্রা করে মেশানো হবে। তাহলে অনুপাতটা বের করতে গেলে আমরা বাই দিয়ে লিখতে পারি। 31.5 ছিল দুধ, আর নিচে জল ছিল 3.5। এখন কত ধরে নিলাম যে এক্স প্লাস করতে হবে, এক্স পরিমাণ প্লাস করতে হবে। তাহলে এখন গিয়ে অনুপাতটা কত দাঁড়াবে দেখো, এখন গিয়ে অনুপাতটা দাঁড়াবে, এটা ছিল 12/2, তার মানে 12.5। ঠিক আছে, যারা 12.5 বোঝো না, 12.5। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা উপরে কত লিখতে পারি, নিচে লিখতে পারি কত হয়ে যাবে, জলটা হয়ে যাবে 12/1/2, আর ওপরে তাহলে এটা কত হয়ে যাবে, এত পার্সেন্ট ছিল। ঠিক আছে, 12/1/2 ছিল, তাহলে বাকি 100 থেকে বিয়োগ করে দিলেই আমরা পার্সেন্টটা বেরিয়ে যাবে, বাকিটা পার্সেন্ট। তো বাকি পার্সেন্ট হয়ে যাবে 87/1/2। ঠিক আছে, এটা যদি করি তাহলেই দেখো অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে প্রথমে ছিল, আমরা বের করলাম যে প্রথমে দুধ ছিল 31.5, তাহলে বাই করে দিলাম, মানে এখানে ইস্টুর ক্ষেত্রে বাই করে দিলাম। আমরা কি করলাম, যে 3.5 ছিল জল, তার সাথে এক্স লিটার আরও যোগ করা হলো, তাহলে অনুপাতটা গিয়ে দাঁড়ালো যে 100%-এর মতো এত পার্সেন্ট, পরে গিয়ে দুধ, আর নিচের এত পার্সেন্ট হলো গিয়ে জল। তাহলে এখানকার যদি আমরা কাটাকাটিটা করি, কি আসবে, ওপরে দেখো আসবে, নিচে আসবে 2, আর ওপরে আসবে 87-এর সাথে 2 ইন্টু করলে 174 আসে। ঠিক আছে, 174-এর সাথে 1 প্লাস করলে 175। তোমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ তো বানাতে পারোই, তো সেটা আমি এক্সট্রা করে বললাম না এখানে। আর নিচেরটা এসে যাবে 25/2। দেখো নিচের 2 কাটা যায়, 25 দিয়ে 175-কে যদি আমরা ডাইরেক্ট কেটে দিই, তাহলে ওপরে থেকে যায় কত, 7। ঠিক আছে, 7/25 175। তো সেক্ষেত্রে দেখো 7 থেকে গেল, এই 7-এর সাথে আমরা কি করে দেব, 7-এর সাথে নিচের পার্টটার ইন্টু করে দেব, কারণ এটা এখানে ভাগ হিসেবে আছে। এটা যদি এই দিকে চলে যায় সমান সমান এদিকে, তাহলে 7-এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 31.5 ইকুয়াল টু 3.5 দিয়ে যদি আমরা 7কে ইন্টু করি, তাহলে আসে 3 সাথে 21, 5 সাথে 35, তার মানে 24.5 প্লাস 7 দিয়ে এক্সকে ইন্টু করলে এসে যাবে 7x, এটা প্লাস। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এটা এদিকে যাবে মাইনাস হিসাবে, তাহলে মাইনাস করে দিলে সেখানে পড়ে থাকবে 7, তাহলে ইকুয়াল টু হয়ে যাবে 7x। সুতরাং এক্স এর মান কত হয়ে যাবে, 1। 7 দিয়ে এই 7টা এদিকে এসে ডিভাইড হয়ে যাবে, 7 ডিভাইডেড বাই 7 কত হয়ে যায়, 1। তাহলে এক্স এর মান হয়ে গেল 1। ঠিক আছে, তার মানে এক্সট্রা করে, এক্স আমরা কি ধরেছিলাম, এক্সট্রা করে কতটুকু জল মেশাতে হবে, তাহলে সেটা হয়ে যাবে 1 লিটার। ঠিক আছে, কি করলাম, 31.5 আমরা বের করে নিলাম, কি করে 10% বের করলে জলের পরিমাণ বেরিয়ে গেল, সেখান থেকে আমরা দুধের পরিমাণ বের করে ফেললাম, সেটাকে বাই হিসাবে দিলাম, বাই হিসাবে দিয়ে আবার পার্সেন্টেজ হিসাবে বের করলাম যে জল ছিল 12/1/2%, তাহলে বাকিটা ছিল দুধ, তাহলে বাকিটা হলো 87 সমস্ত 1/2। সমাধানের পরে এক্স ইকুয়াল টু এসে গেল 1। সমাধান অঙ্ক তোমরা সকলেই করতে পারো, এক্স এর মান এসে গেল 1, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে 1। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। যদি 20 বছর পর পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের সমান হয়, তবে পিতার বয়স কত। তাহলে পিতার বয়স আর পুত্রের বয়স এই টাইপের অঙ্ক কিন্তু আসে। দেখো বলেছে পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। আবার বলেছে 20 বছর পর পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের সমান। তাহলে দুইবারই দেখো পুত্রের বয়স কিন্তু আলাদা করতে, 2 পুত্রের বয়স কিন্তু আলাদা করে বলেনি। এখানে কি বলেছে, 2 পুত্রের বয়সের যোগফলই কিন্তু দুবারই বলা হয়েছে। দেখো 2 পুত্রের বয়সের যোগফল, তাহলে একসাথে আমরা ধরে নিচ্ছি যে 2 পুত্রের বয়সের যোগফল হলো y, আর পিতার বয়স হলো গিয়ে ধরে নিলাম x। তাহলে দেখো পিতার বয়স যেটা, সেটা 2 পুত্রের যে বয়সের যোগফল তার কত ছিল, 3 গুণ ছিল, তাহলে 3y লিখতে পারি, x ইকুয়াল টু 3y। ঠিক আছে, নেক্সট, অথবা আমরা কি লিখতে পারি, যে y ইকুয়াল টু x/3 লিখতে পারি। ঠিক আছে, পিতার বয়সকে 3 দিয়ে ভাগ করে দিলে কত আসবে, পুত্রের বয়সের, 2 পুত্রের বয়সের সমষ্টি আসবে, এখান থেকেই এটা আমরা বের করতে পারি। নেক্সট যেটা বলেছে 20 বছর পর পিতার বয়স, 20 বছর পর পিতার যে বয়সটা হয় সেটা 2 পুত্রের বয়সের যোগফলের সমান হয়। তাহলে 20 বছর পর পিতার বয়সও 20 বছর বেড়ে যাবে, তাহলে আমরা কি লিখতে পারি, 20 প্লাস এক্স ইকুয়াল টু কত লিখতে পারি, তার 2 পুত্রের বয়স যে ছিল তাদের বয়সের যোগফলের সমান। আচ্ছা, 2 পুত্রের বয়স, 2 পুত্রেরই যদি 20 বছর 20 বছর করে বাড়ে, তাহলে কত হয়ে যাবে, 40 যোগ হবে, তার মানে y প্লাস 40।
এটাই বলেছে 20 বছর পর যেটা পিতার বয়স হয় সেটা দুই পুত্রের বয়সের সমষ্টির সমান হয়। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি, এক্স ইকুয়াল টু কী লিখতে পারি, ওয়াই প্লাস 20। দেখো এই 20টা এদিকে আসলে -20 হয়ে যাবে, তাহলে 40 থেকে 20 মাইনাস হয়ে গেলে 20 থাকলো। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 20। এখানে আমরা ওয়াই এর মান কেন বের করেছি, যে ওয়াই এর মান যদি আমরা বের করি, এই ওয়াই এর মানটা আমরা এখানে বসাবো। এখানে বসালে পড়ে থাকবে কার মান, এক্স এর মান পড়ে থাকবে। আর এক্সটাই আমরা কি ধরেছিলাম, পিতার বয়স। দেখো চেয়েছিল পিতার বর্তমান বয়স, এগুলো কিন্তু ট্রিক। তো পিতার বর্তমান বয়স যেহেতু আমরা বের করব, তাই জন্য এখানে আগে পুত্রের বয়সটাকে আমরা বসাবো, তাহলে পিতার বয়সটা আগে বেরোবে। তাই জন্য কিন্তু আমরা ওয়াই এর মানটা বের করেছিলাম। এক্স এর মান বের করলেও হবে, সেক্ষেত্রে কিন্তু পুত্রের বয়সের সমষ্টিটা আগে বেরোবে। তাহলে আমাদের যেহেতু পুত্রের বয়সের সমষ্টি চাইনি, পিতার বয়স চেয়েছে, তাই জন্য আমরা ওয়াই এর মানটা আগে বের করেছি, এক্স এর মানটা আমরা ফাইনালে বের করব। তো এখান থেকে আমরা কি করতে পারি, এক্স ইকুয়াল টু ওয়াই এর মান আমরা কি পেয়েছি, যে x/3। তাহলে x/3 প্লাস 20 করলে কি আসবে, এক্স ইকুয়াল টু, আচ্ছা এটাকে এদিকে করি, আমরা কি করতে পারি, যে এক্স ইকুয়াল টু নিচে কত আসবে 3 আর ওপরে এক্স প্লাস 60। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা করতে পারি যে 3x মাইনাস এক্স ইকুয়াল টু 60। দেখো বুঝেছো কি না, এই 3x এখানে 3 গুণ হয়েছে 3x, আর এক্সটা এদিকে মাইনাস হিসেবে এসেছে। তাহলে 3x মাইনাস এক্স ইকুয়াল টু 60। এখান থেকে আমরা বের করতে পারি যে 2x সমান সমান 60, সুতরাং x সমান সমান 30। ঠিক আছে, তাহলে এক্স এর মান কত বেরোলো, 30। তার মানে পিতার যে বয়স, এই পিতার বয়স কোনটা আমরা ধরেছি, 20 বছর পরের পিতার বয়স ধরেছি না বর্তমান পিতার বয়স ধরেছি বলো তো। এটা আমরা ধরেছিলাম, দেখো বলেছে যদি 20 বছর পর পিতার বয়স এত হয়, তাহলে বর্তমান পিতার বয়স কত, বর্তমান পিতার বয়স আগে যেটা ধরেছিলাম এক্স সেটাই, তার মানে পিতার বয়স কত, 30। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। পরপর 3টা অপশন নাম্বার এতে চলে এসেছে, তো তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে 30 ইয়ার, 30 বছর। নেক্সট কোশ্চেনে চলে যাই, বলেছে বছরের প্রথমে সিধু ও কানু যথাক্রমে 24,000, 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর সিধু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে সিধু কত টাকা পাবে। তাহলে সিধু মানে প্রথম জনের টাকা আমাদের বের করতে বলেছে। তাহলে বছরের প্রথমে সিধু কানু যথাক্রমে কত টাকা দেয়, এত টাকা দেয়, এত টাকা দেয়, আর বছরের শেষে লাভ হয় এত টাকা। তাহলে আমরা সবার প্রথমে কি বের করতাম, অনুপাত বের করতাম, কিন্তু এখানে আমরা আগেই অনুপাত সেভাবে কিন্তু ডাইরেক্টলি এদের অনুপাত বের করলে হবে না, কেননা এখান থেকে বলা আছে যে ব্যবসা শুরু করেন 5 মাস পর সিধু আরও এত টাকা দেন। তাহলে তোমরা বলো তো, যে 5 মাস পর যদি ইনি এত টাকা দেন, তাহলে বাকি মাস কত থাকলো, বাকি থাকলো 7 মাস। তাহলে এই 4,000 টাকা 7 মাসের সুদ বা লাভ তিনি পাবেন। তাহলে আমরা অনুপাতটা কি করে করব, দেখো এই 24,000 কত মাসের জন্য থাকবে, 12 মাসের জন্য থাকবে, প্লাস এই যে 4,000 সিধু আরও দিয়েছিল, এই 4,000 কত মাসের জন্য থাকবে, 7 মাসের জন্য থাকবে। ইস্টু আমরা কি করব, কানু যে দিয়েছিল 30,000 টাকা, কানু কিন্তু শুধু 30,000 টাকাই দিয়েছিল, এটা কত মাসের জন্য থাকবে, তার 12 মাসের জন্য থাকবে। তাহলে এখন অনুপাতটা আমরা বের করতে পারবো। তাহলে সবগুলোর থেকে দেখো 3টা করে শূন্য আমরা কেটে দিতে পারি। ঠিক আছে, তাহলে কেটে দিলে কি থাকবে, আবার সবগুলোর থেকে দেখো তোমরা 4 দিয়ে কেটে দিতে পারো, 3 4 12, এখানে 4 1 4, আর এখানে 4 দিয়ে কাটলে 3 4 12। ঠিক আছে, তাহলে 3 দিয়ে 24কে গুণ করলে এখানে পাওয়া যাচ্ছে 72, 3 24-এ 72 যোগ 7 ইস্টু এখানে পাচ্ছি 3 তিরিকে 9, আর একটা শূন্য ছিল, তাহলে 90। তাহলে অনুপাতের সমষ্টি কত আসছে দেখো, অনুপাতটা কত আসছে দেখো, এখানে আসছে 79:90। তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে অনুপাতটা হবে 79:90। তাহলে অনুপাতের সমষ্টি কত হবে, অনুপাতের সমষ্টি প্লাস করলেই হয়ে যাবে। এটা জায়গা হবে না, তাই আমি এখানে উপরেরটা মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের অনুপাতটা কত থাকছে, আমি শুধু অনুপাতটা লিখে রাখি, অনুপাতটা কত, অনুপাতটা হলো 79:90, তাই তো, এখানে লিখে রাখি 79:90। যদি অনুপাতের সমষ্টি বের করি তাহলে কত আসবে, দুটো প্লাস করলে আসবে 169। ঠিক আছে, এবার তাহলে আমাদের বলেছে বছরের শেষে যদি এত টাকা লাভ হয়, এখন তাহলে আমরা আরামসে বের করতে পারবো। তাহলে বছরের শেষে লাভ হয় এত টাকা, তাহলে সিধু কত টাকা পাবে, তাহলে সিধুর ভাগ কোনটা, 79। তাহলে 79 বাই অনুপাতের সমষ্টি যেটা 169 ইন্টু কত লাভ হয়, 27,716 টাকা। কাটাকাটি করলেই অ্যান্সার
বেরিয়ে যাবে। তাহলে এখানে আমরা কাটাকাটি করতে পারি কত দিয়ে? দেখো কাটাকাটি করতে পারি 13 দিয়ে। 13 দিয়ে করলে 13 13 13 স্কোয়ার আমরা জানি 169 হয়। আর 13 দিয়ে এখানে কাটলে আসবে হলো গিয়ে 13 দোকানো 26, 13কে 13, 3 13 39 আর 13 দোকানো আবার 26। আবার দেখো এখানে 13 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 13 দিয়ে আবার যদি কাটাকাটি করি তাহলে আসছে 13কে 13, তারপর 6 বার দেবো আর শেষে 4 বার 164 করলেই এটা কাটাকাটি চলে যাচ্ছে। এখন তাহলে গুণে পড়ে থাকছে 79 ইন্টু 164। ঠিক আছে, তোমরা কি করবে আমি বলেছিলাম যে শেষের অপশানটা শুধু দেখবে, শেষের নাম্বারটার থেকে দেখা শুরু করবে। দেখো সবার শেষের যদি নাম্বারটা দেখি তাহলে এখানে আছে 4, এখানে আছে 9। তাহলে 4 নং কত আসে? 4 নং আসে 36, 36-এর কত বসবে? 6, তার মানে শেষের নাম্বারটা 6 হবে। দেখো এখানকার একটা অপশনেও শেষে 6 নেই, শুধুমাত্র কোনটাতে আছে? অপশন নাম্বার সিতে। তাহলে তোমাদের অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। তোমাদের পুরো গুণ করতে হবে না, তোমরা শুধু দেখবে যে গুণের শেষের নাম্বারটা কত আসছে, তাহলেই তোমাদের আইডিয়া হয়ে যাবে। অথবা যদি একটা নাম্বারে না হয় তাহলে তার আগের নাম্বারটা দেখার ট্রাই করবে, তাহলেই হয়ে যাবে। পুরো গুণটা করার সময় নষ্ট করতে হবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে 10 মিটার 10 মিটার 5 মিটার মাত্রা বিশিষ্ট বাক্সে সর্ববৃহৎ যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত? তাহলে একটি দণ্ড রাখতে হবে তোমাকে, কিসের মধ্যে রাখতে হবে? 10 মিটার 10 মিটার আর 5 মিটার মাত্রা বিশিষ্ট বাক্সে। তাহলে একটি বাক্সের 10 মিটার কি হতে পারে দৈর্ঘ্য, প্রস্থটাও কি হতে পারে 10 মিটার হতে পারে, কিন্তু উচ্চতাটা কত হয়েছে? উচ্চতাটা হয়েছে 5। তাহলে এরকম এরকম একটা আয়তঘনকের মধ্যে, এরকম একটা বাক্সের মধ্যে, বাক্স মানেই আয়তঘনক, এরকম একটা বাক্সর মধ্যে সব থেকে বেশি দৈর্ঘ্যের কোনটা রাখা যাবে? দেখো এই কোণার থেকে শুরু করে এই কোণা অবধি একটা দণ্ড সব থেকে বৃহৎ, এই দণ্ডটাই রাখা যাবে। অথবা এই উপরের কোণা থেকে শুরু করে এই নিচের কোণা অবধি, অথবা এই কোণা থেকে শুরু করে একদম এই কোণা অবধি। তাই তো, তার মানে কি এটা একটা আয়তঘনর কর্ণ। তাহলে আমরা আয়তঘনের কর্ণ যেটা নিয়ম শিখেছি সেটা হলো গিয়ে রুট দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে প্রথমটা হলো দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে যদি এই নিয়মে যদি করি আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো এ স্কোয়ার দৈর্ঘ্য স্কোয়ার কত দেওয়া আছে? 10-এর স্কোয়ার মানে 100, প্লাস বি এর স্কোয়ার মানে প্রস্থের স্কোয়ার মানে 100, প্লাস সি এর স্কোয়ার মানে 5-এর স্কোয়ার মানে 5 5-এ 25। তাহলে কত এসে যাবে? রুট ওভার যোগ করলে আসবে 225। তাহলে 225-এর রুট আমরা জানি যে 15-র রুট হয় 225। তাহলে তোমাদের ডাইরেক্টলি অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল 15 মিটার। তো সব থেকে লম্বা যে দণ্ডটি রাখা যাবে সেটি হলো 15 মিটারের হবে সেটি। ঠিক আছে, সব থেকে লম্বা যদি দণ্ড এই যে এরকম বলে ঘনকের ভেতরে কিংবা আয়তঘনকের ভেতরে, তাহলে তোমরা ডাইরেক্টলি কি করবে? কর্ণের মানটা বের করবে, কারণ কর্ণই এমন একটা দণ্ড যেটা সর্ববৃহৎ একটা দণ্ড আয়তঘন কিংবা ঘনকের ভেতরে। তাহলে 15 তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, যদি ঘনক বলতো ঘনকের ক্ষেত্রে কিন্তু বাহু রুট 3 এটা হয় কিন্তু কর্ণ, বাহু ইন্টু রুট 3। তার মানে যদি এখানকার সবগুলো 10 থাকতো তাহলে আমরা কি লিখতাম? 10 রুট 3 লিখতাম। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এইটা অপশন রাইট হতো, কিন্তু এখানে যেহেতু 5 আছে তাই জন্য আয়তঘনকের হিসেবে আমরা এই সূত্র করলাম, এখান থেকে আসলো 15। তোমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে 8275-এর সাথে এটা কত হবে আর কত? তাহলে বলেছে 8275-এর সাথে কত ক্ষুদ্রতম সংখ্যা বা কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা মানে যেটার আমরা কি করতে পারি? রুট করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে দেখো যদি গুণ করার কথা থাকতো তাহলে আমরা সরাসরি কি করতাম? উৎপাদক করতাম এভাবে। যদি গুণ করার কথা থাকতো তাহলে আমি উৎপাদক করতাম যে সংখ্যাটা, এরকম ধরো 5 দিয়ে করলাম, এখানে 5 আসলো, আবার 5 আসলো, এখানে আবার 3 আসলো, তারপর ধরো আবার 3 আসলো। তাহলে এখানে দেখো দুটো 5 দুটো 3 জোড়ায় জোড়ায় আছে, শুধু একটা 5 আলাদা আছে। তাহলে হয় 5 দিয়ে পুরো সংখ্যাটাকে ভাগ করতে হবে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। না হলে কি করতে হবে? 5 দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে, তাহলেও পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। কিন্তু এখানে যেহেতু যোগফলের কথা বলেছে, তাই জন্য আমরা কি করব? তাহলে দেখো আমরা কি করছি, আমরা করব ডাইরেক্ট বর্গমূল এটার বের করব। দেখো কিভাবে। তাহলে বর্গমূলের যে নিয়ম সেটা আমরা করেছিলাম, কিভাবে করতাম? যে ডান দিক থেকে জোড়ায় জোড়ায় সংখ্যাকে আমরা সিলেক্ট করতাম, তারপর এখানে আছে 82, তাহলে আমরা 9 দিতে পারি, 9 9 81, কত আসে? 1 আসে, ওপর থেকে আসবে জোড়ায় একসাথে নামবে, তাহলে এই 9টা ডবল হয়ে এখানে কত আসে?
9 দোকানো 18 আসে। তাহলে দেখো এখানে 18-র সাথে এই জায়গায় যে সংখ্যাটা দেই সেই সংখ্যা দিয়েই কিন্তু পুরো সংখ্যাটাকে আমরা গুণ করে এখানে বসাবো, তাই তো? তাহলে দেখো এখানে 175 আছে, তার মানে এখানে যদি আমরা 1 দেই তাহলে কত আসবে? 181 আসবে। 181 একে 181, তাহলে কি মিলে যেত না? তাহলেই তো মিলে যেত। তাহলে ছিল কত? 175 ছিল। দরকার আমাদের কত ছিল এখানে? 181 ছিল। মাইনাস করে দাও। মাইনাস যদি করে দেই তাহলে দেখতে পারবো যে আমাদের 6 দরকার। 175-এর সাথে আর 6 দরকার। তাহলে কি হয়ে যাবে? 181, তাহলে মিলে যাবে। তাহলে এই 6ই আমরা কি করব? প্লাস করব। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে? 6 আমাদের যোগ করতে হবে। কি করে করলাম? বর্গমূল বের করলাম। আমাদের মেলানোর জন্য যতটুকু সংখ্যা দরকার নিম্নত, এখানে দেখলাম যে 6 দরকার। 175 ছিল আর 6 দরকার, তাহলে 81 হলে মিলে যেত। তাহলে এই 6ই হলো আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই 6 থাকলেই পূর্ণবর্গ সংখ্যা হতো। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15 হলে ছোট সংখ্যাটি কত? একটা গড়ের থেকে সুন্দর একটা অঙ্ক, গড়ের সাথে প্লাস আরও একটু নিয়ম তোমাদের দরকার, আর একটু ট্রিক তোমাদের দরকার। দেখো বলেছে বিজোড় সংখ্যার কথা বলেছে। আমরা যদি লক্ষ্য করি 1 একটি বিজোড় সংখ্যা, তারপর কত আসে? 1-এর সাথে দেখো আরও কত যোগ হচ্ছে? 2 যোগ হচ্ছে। কত বিজোড় সংখ্যাটা কত আসে? 3 আসে। 3-এর পরে বেজোড় সংখ্যাটা কত? 5। দেখো এখানেও কিন্তু 3-এর সাথে 2 যোগ হয়ে তারপর পরের বেজোড় সংখ্যাটা পাচ্ছি। 5-এর পরে কত আসে? 7। এখানেও দেখো 2 যোগ করে পরে বেজোড় সংখ্যাটা পাচ্ছি। তার মানে যে কোনো একটা বেজোড় সংখ্যাকে, যে কোনো একটা বেজোড় সংখ্যা, প্রথম যে বেজোড় সংখ্যা 3 বা 5 হতে পারে বা 7 হতে পারে, সেটার সাথে যদি আমরা 2 প্লাস করে দিই তাহলেই কি পরের বেজোড় সংখ্যাটা পাই। তাহলে আমরা প্রথম বেজোড় সংখ্যাটা n ধরে নিতে পারি বা x ধরে নিতে পারি। তাহলে x এর সাথে xটা যদি প্রথম বেজোড় সংখ্যা হয়ে থাকে তার সাথে 2 প্লাস করলেই পরের বেজোড় সংখ্যাটা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে এই অঙ্কটা দেখো আমরা কি করে করব, এটা মনে রাখো। তাহলে এখানে বলেছে সংখ্যার গড় হলো 15। 15 যদি 5টি সংখ্যার গড় হয় তাহলে 5টি সংখ্যার যোগফল কত হবে? 15 ইন্টু 5। গড়টা ছিল 15, 5টি সংখ্যার যেহেতু গড় তাই জন্য আমরা গুণ করে দিলাম। তাহলে 5টি বিজোড় সংখ্যার টোটাল যোগফলটা কত আসবে? 75। ঠিক আছে? কত আসবে? 75। তাহলে 5টি বিজোড় সংখ্যার যোগফল হলো 75। এবার আমরা কি করে বের করব? ধরে নিলাম প্রথম বেজোড় সংখ্যাটা n, তাহলে n এর সাথে পরের বেজোড় সংখ্যাটা যোগ করব, মানে n+2 যোগ করব। তারপরের বেজোড় সংখ্যাটা তাহলে কত হবে? n+4 হবে না? আরও 2 যোগ হলো। তারপরের সংখ্যাটাতে কি হবে? n+6 প্লাস হবে। তাহলে কটা বেজোড় সংখ্যা পেলাম? প্রথম বেজোড় সংখ্যা, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। আর একটা বেজোড় সংখ্যা দরকার, তাহলে n+8 করতে পারি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? দেখো 5টা n আছে, 5টা n এর যোগফল হয় 5n প্লাস এই সংখ্যাগুলোর যোগফল। সংখ্যাগুলোর যোগফল কি হবে? 2 আর 4 হয়ে যাবে 6, 6 আর 6 হয়ে যাবে 12, 12 আর 8 হয়ে যাবে 20। তাহলে 5n প্লাস 20 হলো গিয়ে বেজোড় সংখ্যাগুলোর যোগফল। এটা মানেই এই 75 না? তাহলে সমান সমান দিয়ে আমরা 75 লিখতে পারি। তাহলে 5n ইকুয়াল টু 75-এর থেকে যদি আমরা 20 বিয়োগ করে দিই তাহলে কত আসছে? 55 আসছে। তাহলে সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি n মানে হলো গিয়ে 11। 5 দিয়ে 55কে ভাগ করে দিলে 11 এসে যাবে। তাহলে প্রথম n আমরা কি ধরেছিলাম? প্রথম বেজোড় সংখ্যাটি। তাহলে প্রথম বেজোড় সংখ্যাটি, সব থেকে ছোট বেজোড় সংখ্যাটি কত? 11। তাহলে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। যদি জোড় সংখ্যার কথা বলতো তাহলেও তোমরা সেম এইভাবেই তোমরা ধরে নিতে পারতে যে প্রথম জোড় সংখ্যাটা যদি n হয় তাহলে 2 ঘর প্লাস করলেই পরের জোড় সংখ্যাটি আসবে। প্রথম জোড় সংখ্যা তোমরা n ধরতে পারতে, পরের জোড় সংখ্যা তাহলে n+2 আসতো, তারপরের জোড় সংখ্যা আসতো n+4। জোড় সংখ্যার ক্ষেত্রেও একই নিয়ম, বেজোড় সংখ্যার ক্ষেত্রেও কিন্তু একই নিয়মভাবে তোমরা করতে পারো। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তন যথাক্রমে 264 বর্গ সেমি ও 924 ঘন সেমি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল মান দেওয়া আছে আর আয়তনের মান দেওয়া আছে। চোঙটির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত? তাহলে এখানে দেখো আমরা যদি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা মনে করি তাহলে আমাদের মনে পড়বে 2πr/h। এটা ছিল বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। আর যদি আয়তনের ক্ষেত্রফলের কথা বলি তাহলে আসবে πr²h। ঠিক আছে, এখানে অনেকে ছোট হাতের আর লিখতে পারে, বড় হাতের আর, তোমরা যেটা দিয়ে বোঝো সেটাই লিখতে পারো। তো এটা যদি আমরা করি, দেখো প্রথমে লিখলাম বক্রতলের ক্ষেত্রফল বাই আয়তন, তাহলে এদিকেও আমরা মানটা লিখে দেব, বক্রতলের ক্ষেত্রফল বাই আয়তন মানে হলো গিয়ে 924। তাহলে এখান থেকে দেখো যদি আমরা কাটাকাটি করি, পাই পাই কেটে যাচ্ছে,
এইচ এইচ কেটে যাচ্ছে, আর আর স্কোয়ারে কেটে গেলে কী পড়ে থাকে, একটা আর পড়ে থাকবে। তাহলে এখানে এই 2টা কার সাথে গুণ হবে, 924-এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে 264 আর ইকুয়াল টু 2 দিয়ে 924-কে আমরা গুণ করে দেব। তাহলে 2 ইন্টু 924। এইবার এখানে যে 264টা ছিল, এটা কি আসবে, নিচে চলে আসবে ভাগ হয়ে। তাহলে আর এর মান হয়ে যাবে 2 গুণ 924/264। তাহলে এখানে দেখো 6 দিয়ে আমরা ডাইরেক্ট কাটতে পারি, 4 6 24, তারপর 4 6 24। আবার দেখো কাটতে পারি এখানেও 6 দিয়ে, 6 দিয়ে কাটলে 6 একে 6, তারপর 5 6 30, তারপর 4 6 24। এখানে দেখো আবার 4 দিয়ে কাটতে পারি কিংবা 11 দিয়ে কাটতে পারি। 11 দিয়ে কাটলে দেখো কত আসে, 11 দিয়ে কাটলে এখানে 11 দিয়ে কাটলে সরি এখানে হবে 4, ঠিক আছে। 11 দিয়ে কাটলে নিচে আসবে 4 11 44, আর ওপরে 11 দিয়ে কাটলে আসবে হলো গিয়ে 11কে 11 আর 4 11 44, ঠিক আছে। তো 4 দিয়ে 2 দিয়ে আবার কাটতে পারি, এখানে 2 এখানে 2 নিচে থাকবে 2, তাহলে 2 দিয়ে ওপরে কাটলে থাকবে 7। তার মানে এখান থেকে আর এর মান আমরা কত পেলাম, 7 পেলাম। আর এর মান যদি 7 হয় তাহলে উচ্চতা কত হবে, কি করতে পারি আমরা, পাই আর স্কোয়ার এইচ এই নিয়মেও বসাতে পারি, অথবা 2 পাই আর এইচ এই নিয়মেও আমরা আর এর মানটা বসাতে পারি। কি করতে পারি, 2 ইন্টু 22/7, তোমরা জানো যে পাই এর মান হলো 22/7, ইন্টু আর এর মান 7, ইন্টু এইচ ইকুয়াল টু কত আসবে, 264। তাহলে এখান থেকে দেখো 7 7 কাটাকাটি যাচ্ছে, ঠিক আছে। এখানে 22 দিয়ে এদিকে ডাইরেক্ট কাটাকাটি যাচ্ছে, 22 এককে 22, আর 22 দোকোনো 44। আবার 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, কত আসছে, 6। তার মানে এইচ এর মান আসছে 6। তাহলে আর এর মান যদি 7 হয়, এইচ এর মান যদি 6 হয়, তাহলে আর ইস টু এইচ এর মান কত আসবে, 7:6। ঠিক আছে, তোমাদের 7:6 রাইট অ্যান্সার, অপশন নম্বর বি রাইট অ্যান্সার। হিসাবটা একটু বড়, কিন্তু যত তাড়াতাড়ি কাটাকাটি করতে পারবে, যত বড় সংখ্যা দিয়ে কাটাকাটি করতে পারবে, তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের অঙ্কটা হয়ে যাবে। অথবা তোমরা এই যখন এখানে দেখলে 7, তখনও কিন্তু তোমরা অপশন নাম্বার বিটা চুজ করতে পারো। আমি বলবো যে এই জিনিসটা তোমরা চুজ আগে না করাই প্রেফারেবল, কারণ এখানে যদি 6-এর বদলে 14 আসতো, তাহলে কিন্তু 7:14 কোনো অপশানে থাকতো না, সেখানে কিন্তু 1:2 অপশানে থাকতো, তখন কিন্তু তোমার অপশান ভুল হয়ে যেত। ঠিক আছে, তো পুরো অঙ্কটা করাই প্রেফারেবল এই ক্ষেত্রে। নেক্সট কোশ্চেনে চলে যাই। আজকে আমাদের সেটের লাস্ট কোশ্চেন বলেছে 30টি মার্বেল সহিত একটি পাত্রের ওজন 120 গ্রাম। ওই পাত্রে 15টি মার্বেল সহিত ওজন হলো 95 গ্রাম। পাত্রের ওজন কত? তাহলে এটাকে আমরা খুব শর্টকাটে করতে পারি। হয় তোমরা ধরে নিতে পারো যে পাত্রের ওজন কত আর মার্বেলের ওজন কত, পাত্রের ওজন এক্স ধরে মার্বেলের ওজন ওয়াই ধরে তোমরা গুণ করে করে দিতে পারো অঙ্ক। সেক্ষেত্রে কীরকম হবে, পাত্রের ওজন যদি তোমরা এক্স ধরো, তাহলে পাত্রের ওজন প্লাস মার্বেলের ওজন যদি ওয়াই ধরো, তাহলে 30টি মার্বেলের ওজন 30 ওয়াই হবে, সমান সমান কত হবে, 120 গ্রাম। তারপর এখানে বলছে 15টি মার্বেলের, তার মানে বাক্সের ওজন তো সেম এক্স প্লাস 15 ওয়াই, 15টি মার্বেলের ওজন 15 ওয়াই সমান সমান কত আসবে, 95 গ্রাম। এক্ষেত্রেও কিন্তু তোমরা এই যে মাইনাস করে দিয়ে এই নিয়মে করতে পারো, এখান থেকে ওয়াই এর মান বেরিয়ে যাবে। ওয়াই এর মান মানে হলো মার্বেলের ওজন, মার্বেলের ওজন বেরিয়ে গেল, তাহলে মার্বেলের ওজন বের করে সেখান থেকে কিন্তু তোমরা বাক্সের ওজন বা পাত্রের ওজন তোমরা বের করতে পারো। কিন্তু আমি যেটা বলবো, খুব সিম্পল একটা নিয়ম, দেখো এখানে ছিল 120 গ্রাম টোটাল পাত্র সহ মার্বেলের ওজন, আমরা পাত্রের ওজনটা শুধু ধরে নেব এক্স, পাত্রের ওজন বাদ দিয়ে বাকিটা কি মার্বেলের ওজন। তাহলে দেখো টোটাল ওজন ছিল 120, তার থেকে যদি এক্স আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে, 120 মাইনাস এক্স যদি করি, তার মানে কি সেখান থেকে আমরা পাত্রের ওজনটা বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকবে শুধু মার্বেলের ওজন। কয়টি মার্বেলের ওজন, 30টি মার্বেলের ওজন। আচ্ছা 30টি মার্বেলের ওজনকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 15টি মার্বেলের ওজন আসবে। তাহলে 15টি মার্বেলের ওজন কত, দেখো দেওয়া আছে পাত্র সহ হলো 95, তাহলে পাত্রের ওজন 95-এর থেকে বাদ দিয়ে দিলে এটাও কি আসবে, 15টি মার্বেলের ওজন পড়ে থাকবে। তাহলে এখানেও 15টি মার্বেলের ওজন বের করলাম, এখানেও 15টি মার্বেলের ওজন বের করলাম। এটা যদি সমাধান করি, তাহলে তোমরা দেখতে পারবে যে 120 মাইনাস এক্স সমান সমান 2 দিয়ে যদি 95কে গুণ করি 190 মাইনাস 2x। তাহলে সেক্ষেত্রে আমরা মান বের করতে পারি যে এই 2xটা এদিকে মাইনাস থেকে এদিকে প্লাস আসলো, বিয়োগ করলে কত পড়ে থাকবে, শুধু এক্স পড়ে থাকবে, সমান সমান 190-এর থেকে 120 বিয়োগ করলে পড়ে থাকবে 70। মানে এক্স আমরা কি ধরেছিলাম,
পাত্রের ওজন ধরেছিলাম, তাহলে এক্সের ওজন বেরিয়ে গেল 70। এই জায়গাটা বোঝার চেষ্টা করবে। 120 ছিল টোটাল ওজন, সেখান থেকে পাত্রের ওজন বাদ দিয়ে দিলাম, তার মানে পাত্রের ওজন বাদ দিয়ে দিলেই সেখানে পড়ে থাকলো 30টি মার্বেলের ওজন, সেটাকে 2 দিয়ে ভাগ করলেই সেটা 15টি মার্বেলের ওজন হয়ে গেল। আর এদিকেও আমরা একই রকমভাবে 95টার মধ্যে ছিল বাক্সের ওজন আর 15টি মার্বেলের ওজন, সেখান থেকে আমরা বাক্সের ওজন বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকলো 15টি মার্বেলের ওজন। ব্যাস এতটুকু বুঝলেই তোমরা সমাধান করলে অঙ্কটা বেরিয়ে যাবে। তাহলে অ্যান্সার আসলো কত? 70। তার মানে পাত্রের ওজন 70 গ্রাম। আশা করি বোঝাতে পেরেছি। তোমাদের অঙ্ক ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করো। কমেন্ট বক্সে জানিও কতগুলি অঙ্ক তোমরা পারলে। আর আশা করব যে তোমরা সকলেই খাতার মধ্যে অঙ্কগুলো করেছো। অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, তোমরা প্র্যাকটিস করো খাতায়। একই রকম অঙ্ক, এরকম যদি অঙ্কের সেট তোমাদের আরও দরকার বাড়িতে প্র্যাকটিসের জন্য, তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, কিংবা আমাদের ডিসকাশন গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জানাতে পারো। শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছো তাদের থ্যাংক ইউ জানাই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরেকটি ভিডিওতে। ততদিনের জন্য বাই।